আপনাদের তো এখন আমরা যদি দেখা যায় যে এই এই ক্লাসটা বিশেষ করে অ্যানাটমি ক্লাসটা আমাদের একটু রিভিউ করা। ছবি দেখে, দেখে আমার আগেরগুলো একটু রিভিউ করা এবং আমার অ্যানাস্থেটিক অ্যানাটমি যেটা। আমরা ইতিমধ্যে কোর্সের ২ বছর পরে আমার কি অ্যানাটমি বেসিক্যালি আমার অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয় সেটা আমরা মোটামুটি জেনে গেছি। আমার thoracic cavity সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার, vertebral column সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। তারপর হচ্ছে আমার অ্যাবডোমিনাল ওয়াল এর লেয়ার গুলা সম্পর্কে ভালো ধারণা ধারণা দরকার। অটোনমিক নার্ভাস সিস্টেম, প্লেক্সাস সম্পর্কে আমাদের ভালো ধারণা দরকার। তারপর হলো হার্টের সবকিছু, হার্টের অ্যানাটমি, ফিজিওলজি, রেসপিরেটরি ফিজিওলজি এবং রেসপিরেটরি অ্যানাটমি পুরোটা আমার ভালো করে। তারপর আমি যদি নার্ভাস সিস্টেমটা দেখি, নার্ভাস সিস্টেমটা আমার অ্যানাটমিটা ভালো জানা দরকার। এটা নিয়েই আমাদের মূলত সব কাজ, রিজনাল অ্যানেস্থেসিয়া থেকে শুরু করে নার্ভাস সিস্টেমের যেসব চেইনস গুলা হয় অপারেশন। তবে অ্যানাটমিতে আমাদের যে প্রশ্নগুলো আসে একদম একদম ভেরি স্পেসিফিক, খুবই স্পেসিফিক কোয়েশ্চেন আসে। এখানে কোনো খুব বেশি পেজ গুছের কিছু নেই, একদম স্পেসিফিক অল্প কিছু কোয়েশ্চেন আসে। এগুলো আমরা স্টার্ট করি আস্তে আস্তে। থোরাক্সে যদি আমরা আসি যে ডেসক্রাইব অ্যানাটমি অফ দি চেস্ট ওয়াল। চেস্ট ওয়ালের অ্যানাটমি কি আছে? চেস্ট ওয়ালের অ্যানাটমি কিছুই না, সামনে একটা বডি স্কেলিটাল পার্ট আছে এবং ওইখানে মাসেল আছে, স্কিন আছে, ফাঁসা আছে এবং আমরা জানি যে চেস্টের 10টা লেয়ার আছে। 3 থেকে যদি আমি লেয়ার গুলো হিসাব করি, স্কিন, সুপারফিশিয়াল পাশা, ডিপ পাশা, স্যারাটাস অ্যান্টেরিয়র, তারপর লেয়ার ওভার রিবস, হ্যাঁ, রিবস এর মধ্যে আবার কন্টিনিউম এন্ডোথোরাসিক ফাঁসা ফ্রম সুপারফিশিয়াল, এইগুলো জিনিসগুলো আছে। এরপরে মাসকুলার লেয়ার, দ্যাট ইজ প্রসিপেক্টর। চেস্টের বোনি চেস্ট ওয়ালের ফর্মেশনটা যদি আমি দেখি, অ্যান্টেরিয়রলি দেখেন বাই দ্য স্টারনাম, সামনে হচ্ছে স্টারনাম, আর পোস্টেরিয়রলি হচ্ছে thoracic 12টা ভার্টিব্রা এবং ইন্টারভেনিং তাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আর দুই পাশে আমাদের 12টা রিবস সাথে উইথ দেয়ার কাট। তাহলে আমার টোটাল বনি ক্যাভিটি, বনি যে thoracic কেজের ফর্মেশনটা কি হলো? অ্যান্টেরিয়রলি বাই দ্য স্টারনাম, posteriorly by the 12 thoracic vertebra and the intervertebral discs, দুই পাশে 12টা রিবস এবং মধ্যে কাটলেট। এখানে রিবস এর মধ্যে আমাদের মনে আছে কিনা আমরা সে পুরনো পড়া ট্রু রিবস, ফলস রিবস, ফ্লোটিং রিবস, যেগুলা সামনে এবং পিছনে দুইটাই, পিছনে ভার্টিব্রা, সামনে স্টারনামের সাথে সরাসরি লাগানো, এদেরকে আমরা ট্রু রিবস বলি। ফলস রিবস হচ্ছে পিছন দিয়ে লাগানো, হচ্ছে ভার্টিব্রার সাথে সামনে লাগানো 7 নাম্বার, যেটা 7 নাম্বারের সাথে 7 নাম্বার যেটা রিবস আছে ওইটার সাথে ওইটার কোস্টাল কার্টিলেজের সাথে লাগানো ওগুলো ফলস রিব। আর দুইটা রিবস আছে সামনে কোথাও লাগানো নাই, একদম নিচে যেটা 11 এবং 12 নাম্বার রিবস, এগুলো আমরা মোটামুটি জানি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই কি আছেন সাথে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, অ্যানাটমির ক্লাস মানে মানে আসলে একটু খুব বেশি কনজেনিয়াল করা একটু ডিফিকাল্ট। আমরা জাস্ট এগুলো একটু রাশ কোশ্চেন পড়া, আমরা তারপরে পরীক্ষার উত্তর আমাদের করতে হবে। আমরা যদি thoracic ইনলেটের একটু বাউন্ডারি দেখি, আমরা thoracic ইনলেট জানি গলার নিচে যা আছে, যে গলার সমস্ত স্ট্রাকচার যেটা দিয়ে ঢুকে thoraxে, ওইটাই হচ্ছে thoracic ইনলেট। সেটার বাউন্ডারিটার মধ্যে আমরা thoracic ইনলেট এই পুরো জায়গাটাকে thoracic, এটা বাউন্ডারির মধ্যে একটা লাইন প্লেন কমপ্লিমেন্ট। thoracic ভার্টিব্রা যেটা টি1, এবারটা ভার্টিব্রার বডি যেটা আপার পার্ট, ওদের আপার বর্ডার, আর এদিকে স্টারনামের মেনিব্রিয়াম স্টার্নের আপার বর্ডার, এটার সাথে একটা লাইন যদি আমি কল্পনা করি, এটা হচ্ছে thoracic লাইনের ইনলেটেড প্লেন। আর এখানে আরেকটা জিনিস আছে যে বাউন্ডারি যদি আমি অ্যান্টেরিয়রলি হচ্ছে আপার বর্ডার অফ দি মেনিব্রিয়াম স্টার্নি, পোস্টেরিয়রলি হচ্ছে আপার সারফেস অফ দি বডি অফ দি পাশে হচ্ছে ফার্স্ট রিব উইথ কাটিলেজ। বুঝা গেছে? thoracic ইনলেটের বাউন্ডারিটা কি হলো? সামনের দিকে হচ্ছে আপনার মেনিব্রিয়াম স্টার্নি, পিছনে হচ্ছে আমার ফার্স্ট thoracic ভার্টিব্রা, আর দুই পাশে হচ্ছে ফার্স্ট রিব। শেষ। জাস্ট একটু ছবিগুলো রাখবেন আপনারা। আমি এখানে একটু টিপস দিতে চাই, সেটা হচ্ছে রিটেনে, আমার আগেও কথা হয়েছে, রিটেনে আপনার ভালো মার্কস পাওয়ার জন্য বিশেষ করে যদি অ্যানাটমির অংশটা আমি আলাদা করি,
আপনি এখানে যত কিছু লেখেন কিন্তু ছবিটা যদি একটু দেন আপনার অ্যান্সারটা অনেক বেশি। আপনার ছবির কথা বলে নাই, একটু মানে লেখার চেয়ে ছবিটার দিকে একটু গুরুত্ব দেন। আপনার এখানে আসছে মনে করেন ফাংশনাল ক্লাসিফিকেশন অফ অর্গানিক মতো কথা। কিন্তু আপনি যদি ছোট্ট একটা ফিগার দিয়ে জিনিসটা লিখেন, হ্যাঁ, একটা ডায়াগ্রাম দিয়ে দেন, এগুলোতে মার্কস বেশি পাওয়া যায়। আপনি যদি এমনি লিখেন যে অমুক অমুক ক্লাসিফাইড বাই 3 টাইপস, তারপরে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ধরে নেবেন। কিন্তু আপনি যদি একটা ডায়াগ্রাম দেখান এরকম, আমি জাস্ট যদি ছোট করে বলি, আচ্ছা আমি জাস্ট একটু বলি যে এরকম এখন আমি যদি এরকম একটা অ্যানাটমিক সরি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি একটা যখন যে কোনো একটা জিনিস যদি ডিফারেন্স বিটুইন অমুক অমুক আসে, আপনি উপরে একটা হেডিং দিবেন যে অমুক জিনিস দুটা অনেকটা, আপনি উপরে 2টা লাইন অবতরণিকা অবতরণিকা জাস্ট কিরকম আপনার কাছে আসলো যে অ্যারোবিক সিস্টেম, অ্যানারোবিক সিস্টেম, অ্যারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন। আপনি যদি 2টা লাইন লিখেন যে রেসপিরেশন ছাড়া আমাদের কারোই বাঁচা সম্ভব না, কিন্তু রেসপিরেশন আমরা বিভিন্নভাবে নিতে পারি। একটা হয় অক্সিজেনের সহায়তা নিতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া নিতে পারি। অ্যাক্টিভ এনার্জি নিতে পারি, প্যাসিভ এনার্জি নিতে পারি। কিন্তু তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। এরপর আপনি লিখুন। এখন আপনি আমরা যেটা করি সেটা হচ্ছে যে ডিফারেন্স আসছে বরাবর টু দি পয়েন্টে একেবারে ডিফারেন্সে চলে যায়। উপরে কোনো হেডিং মেডিং নাই অনেক সময়। আপনি আপনি যদি হেডিংটা এইভাবে দেন যে আপনার একটা ছবি থাকবে, আমি একটু আপনাদের বের করে দিই না হলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমি যে স্ক্রিনটা দেখাচ্ছি আপনি দেখেন যে আমি যদি শুধু দেখি যে ডিফারেন্স বিটুইন অ্যারোবিক অ্যানারোবিক অ্যানারোবিক এক্সারসাইজ, হ্যাঁ, এখন এরকম একটা কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনি আসেন, আপনি দেখেন এই ছবিটার দিকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ ভার্সেস অ্যানারোবিক এক্সারসাইজ। হ্যালো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার, কিন্তু পড়া যাচ্ছে না। ওকে, না পড়ার দরকার নেই, আমি জাস্ট একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, মনে করেন আপনার পার্থক্যটা আসলো। কারণ আমাদের কিন্তু পরীক্ষায় রিটার্নে কিন্তু মানে ইনফরমেশন দিয়ে আমি আড়াই পেতে চাই, আমি আমার প্রেজেন্টেশন দিয়ে আরেক পেতে চাই। তাহলে আমার 5 নম্বরের একটা কোয়েশ্চেনে ইনফরমেশন যদি এডিকুয়েট থাকে, আপনি আড়াই পাবেনই। স্যাররা স্যাররা তো আর একটা কোয়েশ্চেনে 5-এ 5 দেয় না। আপনার যদি এরকম হয় যে দুইটা জিনিসের পার্থক্য আসছে, 5টা পার্থক্য লিখতে বলছে প্রতি পয়েন্ট, অথবা বইতে বা সব জায়গায় 5টা পার্থক্য আছে, আপনি যদি 5টায় 5টা পার্থক্য লিখেন, তারা তো কখনো আপনাকে 5-এ 5 দেয়। তাহলে আমাদের যেটা করতে হবে, তারা সবসময় 3 মার্কস দেয়। এই জন্য আমরা একটা কোয়েশন খারাপ লিখলে ফেল করে দিই। তার যদি দুইটা কোয়েশনে যদি আপনার 4.5 করে দিত, যেটা আমি খুব ভালো লিখছি এবং 2 পয়েন্ট লিখছি, তাহলে আমি একটা কোয়েশন অ্যান্সার না করেও পাস করতাম। কিন্তু এখন যেটা হয়, যারাই পাস করে মোটামুটি কম বেশি সবাই, মোটামুটি সবাই অ্যাভারেজ করে ভালো করে লিখতে হয়। আপনারা যদি সব ভালো লেখার পরেও একটা বা দুইটা কোয়েশন যদি খারাপ লিখে না লিখে, কারণ যেগুলো ভালো লিখে সেগুলোতে 3 করে দেয়, আর যেগুলো খারাপ লিখে সেগুলোতে 2-2.5। আলটিমেটলি প্রতিটা কোয়েশনে 3 করে দেওয়ার কারণে আমার টোটাল কোয়েশন আমি যত ভালো লিখি 62-63 পেতে খবর হয়ে যায়। ঠিক কিনা?
এই জন্য আপনাদের একটু দেখতে হবে যে আমি তথ্য দিয়ে আমি যদি 3-2 মার্কস ওঠাতে পারি, কিন্তু আরো কিছু মার্কস আমাকে ওঠাতে হবে। এটা হলো প্রেজেন্টেশন দিয়ে এবং আপনার লেখার স্টাইল দিয়ে। তো আমি যেটা আসলাম যে আমি যদি অ্যানারোবিক এক্সারসাইজ ভার্সাস অ্যানারোবিক এক্সারসাইজ 1-2 এখানে আসবো, আমি যদি বাম পাশে একটা ট্রেডস দিতাম যে কিসের ভিত্তিতে এই পয়েন্টসটা আমি লিখতেছি, কিসের বেসিস আমি লিখতেছি, আমি যদি এখানে একটা ট্রেডস দিতাম যে এখানে 1 নম্বর মনে করেন যে তার অক্সিজেন সাপোর্ট দরকার, এখানে হয় হ্যাঁ অথবা না, এখানে দরকার অথবা 10 এটিপি, নাম্বার কতটা এটিপি খরচ হয়, কনজিউমাবল এটিপি, এখানে 30টা, এখানে 10টা মনে করেন, বা এখানে এটা কি হয়, এটাতে কি লাভ হয় ক্ষতি হয়, মানে আপনি এখানে একটা ট্রেডস দেন, ট্রেডস দেওয়ার পরে এখানে করতে পারেন। টিচার আপনার জিনিসটা দেখে মার্কসটা অনেক বেশি দিবে, কিন্তু একই জিনিস লিখলে আপনি হাফ মার্কস কম পাবেন। প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট আমাদের রিটেনে, আমি বারবার বলি আপনারা তথ্য চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্টেশন স্কিল শিখে। সবাই কম বেশি পরে কিন্তু আমরা যাই, কিন্তু আমরা পরীক্ষার সময় আমরা ভালো করতে পারতেছি না, 2 দিনের জন্য আটকে যাচ্ছি রিটেনে একমাত্র প্রেজেন্টেশন। পরীক্ষা চলে আসছে, অর্গানাইজ করে অ্যান্সার দিবেন এবং সবসময় একটু ক্লাসিফাই করে একটু কিভাবে যে কোনো জিনিসকে যদি বলা হয় যে হোয়াট আর দি রিস্ক ফ্যাক্টর অফ অমুক, এরকম একটা কোয়েশ্চেন আসবে, হোয়াট আর দি রিস্ক, হোয়াট আর দি চ্যালেঞ্জেস। এখন ফ্যাক্টর যদি আসে, আপনি এক গাদা 11টা ফ্যাক্টর না লিখে একটু ফ্যাক্টর গুলোকে আপনি অর্গানাইজ করেন। একটা যদি পেশেন্ট ফ্যাক্টর, একটা অপারেশন এনভায়রনমেন্ট ফ্যাক্টর, অথবা ওটি টাইপ ফ্যাক্টর, অপারেশন সার্জারি টাইপ একটা ফ্যাক্টর, তারপরে যদি বলেন যে আপনি স্কিল একটা ফ্যাক্টর, অথবা রিসোর্স ম্যানেজমেন্ট, অথবা যদি বলেন যে অ্যানেস্থেটিক, মানে আপনি ভাগ করে ফেললেন। আগে তোমার আপনার আপনার একসাথে 11টা ছিল, কিন্তু এখন 2 থেকে 3টা বুলেট পয়েন্টে চলে গেছে, আপনি মার্কস 3.5 পাবেন, 4 পাবেন। আগেরটা একই জিনিস আরেকজন হুবহু লিখলে সে পাবে 2.5। ওকে, এটা আমরা জানি যে ইনলেট দিয়ে কি কি যায়, মাথা থেকে যা যা বের হয়েছে সবগুলো এখানে যায়, এবং বিশেষ করে লাংসের একটু উপরে কোনা, অ্যাপিক্সেস অফ লম্ব, লাংসের কিছু অ্যাপেক্স দুই পাশ থেকে দেখা পাশে। আগে এই ছবিগুলো দেখা, এই যে বোনস, হ্যাঁ, ট্রাকিয়াল রিং, কাট সেকশনটা করে দেখাইছে ট্রাকিয়াল রিং, তারপরে রিমেন্স অফ দি ফাইবাস। এই বইটা আপনাদের কাছে আছে না সবার কাছে এখন হাতের সামনে? এগুলো বেসিক্যালি খুব বেশি ঘাটাঘাটির দরকার নাই, এখানে যা আছে এত করলেই আপনাদের হবে, খুব বেশি দৌড়াদৌড়ি দরকার নেই। এখান থেকে পেঁচানো পেঁচানো প্রশ্ন। স্ট্রাকচারে ইনলেট দিয়ে কি কি হয়, বিস্তারা সবগুলা লার্জ ভেসেল, স্মল ভেসেল ভাগ ভাগ করে এটা একবার রিডিং করলে এগুলো আমার মনে চলে আসবে। আপনাদের যে থোরাসিক কেজের যে আপনার কিভাবে কিভাবে আমাদের রেসপিরেশনটা হয়, আমাদের সে মনে আছে বালতির হাতল একভাবে উঠাই, হ্যাঁ, বালতির হাতল একটা, সেটা হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট একটা আসে, সেটা হচ্ছে লিপস গুলা এই পাশ থেকে এই পাশে উঠাই, এই পাশ থেকে এই পাশে উঠাইলেই একটা, নিচে পড়ে থাকলে থেকে একটু উপরে উঠাইলেই কিছু থোরাসিক স্পেসটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, এটাও আমরা জানি যে এই যে এটা যখন নিচে পড়া থাকে, এই যে আমার যেটা চাপ কোলের হাতলটা যখন পড়া থাকে তখন thoracic ক্যাভিটিটা ছোট থাকে, যখন একটু উপরে করে তুলি তখনই জায়গাটা এক্সপান্ড হয়ে যায়। মেডিস্টিনামের ক্ষেত্রে আসলে, মেডিস্টিনাম মনে আছে আপনাদের? মেডিস্টিনাম, মেডিস্টিনাম পুরা হচ্ছে কি thoracic ইনলেট উপরে আর নিচে হচ্ছে ডায়াফ্রাম। ও এই উপরে thoracic ইনলেট দিয়ে নিচে ডায়াফ্রামের উপরে যা যা আছে পুরাটাই হচ্ছে মেডিস্টিনাম। মেডিস্টিনামের মধ্যে 3 ভাগ, একটা হচ্ছে উপরে হচ্ছে সুপিরিয়র মেডিস্টিনাম আর নিচে হচ্ছে ইনফেরিয়র মেডিস্টিনাম। ইনফেরিয়র মেডিস্টিনাম আবার 3 ভাগ, একটা হচ্ছে আপনার হার্টের সামনে, হার্টের পিছনে, হার্ট যেটা আছে, হার্ট উইথ পেরিকার্ডিয়াম, সেটা হচ্ছে মিডল মেডিস্টিনাম। হার্টের পিছনে হচ্ছে পোস্টেরিয়র মেডিস্টিনাম, হার্টের সামনে হচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? দাঁত শুনতে পাচ্ছেন আমার কথা? তাহলে ওই যে আমাদের মেডিস্টিনাম তো জানা হইলো, মেডিস্টিনাম তো জানি আমরা, তাহলে মেডিস্টিনামটা একটা প্লেন কল্পনা করা হয়, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস থেকে T4 এর লোয়ার বর্ডার পর্যন্ত।
এই যে লাইনটা, একটা ইমাজিনারি লাইন কল্পনা করি না আমরা, তাইলে একটা হচ্ছে thoracic ইনলেটের বাউন্ডারি, যেটা thoracic ইনলেটের যেটা প্লেন, ওই প্লেন এবং আমার যেটা এই যে T4 এবং অ্যাঙ্গেল অফ লুইস, মেনোব্রিয়াম স্টার্নি এবং স্টারনামের বডির সাথে কানেক্টিং পয়েন্ট যেটা অ্যাঙ্গেল অফ লুইস, সেটার সাথে যে কানেক্টিং এই প্লেন, এটার উপরে সুপিরিয়র মেডিসিন। এটা পুরোটা হচ্ছে ইনফেরিয়র মেডিসিন, এটা বা একটা হচ্ছে অ্যান্টেরিয়র মেডিস্টিনাম, পোস্টেরিয়র মেডিস্টিনাম হচ্ছে হার্টের পিছনে, আর মিডল মেডিস্টিনামে হার্ট উইথ পেরিকার্ডিয়াম মূলত। ফিটিং করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসটা খুব আসে, টিপিক্যালটা বলার পিছনে হচ্ছে এখানে যে স্পেসটা দেখেন আপনি, যে it is the space between two adjacent typical ribs containing intercostal muscle traversed by vessels nerve that are confined to the thoracic wall। মানে হচ্ছে আমার এখানে দুইটা ইয়ে দিয়ে এটাকে বলবো যে অ্যাডজেসেন্ট দুইটা টিপিক্যাল মানে আমার যে টিপিক্যাল রিবস, এই রিবস দুইটার কাছাকাছি যে স্পেস আছে এটা হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। কিন্তু টিপিক্যাল কোনটা, এইখানের ভিতরে কিছু ভেসেল এবং নার্ভ থাকে যেগুলোর ব্যাপ্তি থাকবে thoracic ওয়ালের মধ্যে, এটাই হচ্ছে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস। এখন সেই স্পেস কোনটা কোনটা, 3 থেকে 8, এই স্পেস গুলো হচ্ছে টিপিক্যাল। কয়টা এখানে 3 থেকে 8? 6টাই নাম্বার। বাউন্ডারি খুবই সহজ, মানে উপরে হচ্ছে অ্যাবভ বাউন্ডারি হচ্ছে লোয়ার বর্ডার অফ আপার লিপ, আর বিলো বাউন্ডারি হচ্ছে আপার বর্ডার অফ লোয়ার লিপ। ব্রো আমার এইটা দাও না, এটা কই আমার? কি লাগবে? কেউ কিছু বললেন? অ্যান্টেরোমিডিয়ালি বর্ডার কি হবে? লেটারাল বর্ডার অফ স্টারনাম, পোস্টেরিয়র করেসপন্ডিং ভার্টিব্রা। সহজ, খুবই সহজ। এই যে সেই, আর এখানের ভিতরে গ্রুভ আছে, কোস্টাল গ্রুভ আছে বোর্ডের মধ্যে, আমাদের সে মনে আছে কিনা ভ্যান, একদম উপরে থাকবে ইন্টারকোস্টাল ভেইন, এরপর ইন্টারকোস্টাল আর্টারি, এরপর ইন্টারকোস্টাল নার্ভ, ভ্যান যেটা। আর অ্যান্ট্রি ইন্টারকোস্টাল ভেসেলের দুইটা থাকে প্রতিটা স্পেস, আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেসেল থাকে। নার্ভ তো গেল, এটা গেল। আমি কি খুব তাড়াতাড়ি যাচ্ছি? মানসী, একটু স্লো গেলে ভালো হয়। আমাদের ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে যে কতগুলো রেসপিরেটরি মাসেল আছে এবং তাদের রোলটা এবং মাসেল কি কি আছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, তারপর হচ্ছে আপনার ট্রান্সভার্সাস thoracic মধ্যে আবার তিনটা, সেটা হচ্ছে সাবকোস্টালিস, কোস্টালিস ইন্টিমাস, স্টার্নোকোস্টালিস। প্রত্যেকটার অরিজিন ইনসারশন একটা জায়গায়। এক্সটার্নাল ইন্টারকোস্টালটা হচ্ছে আপার রিবস, উপর থেকে নিচে যাচ্ছে। আপার রিবস এর লোয়ার বর্ডার থেকে শুরু হয়, ইনসারশন হচ্ছে আউটার লিপ অফ দি আপার বর্ডার অফ দি লোয়ার, মানে লোয়ার রিবের আপার বর্ডারের আউটার লিপ। কথাগুলো একটু ক্লিয়ার করে দিতে হবে যে মানে উপর থেকে শুরু করে নিচেরটাতে যাচ্ছে, কিন্তু নিচেরটাতে উপরেরটাতে লোয়ার বর্ডার থেকে শুরু হয়ে আর নিচেরটাতে আপার বর্ডার, আপার বর্ডার আউটার লিপ। ইন্টারনাল ইন্টারকোস্টাল হচ্ছে কোস্টাল গ্রুপের যেটা ফ্লোর আছে ওইখান থেকে শুরু হয়, আর ইনার লিপ অফ দি আপার বর্ডার অফ দি আউটার লিপে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, আর ইনার লিপে হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল। ট্রান্সভার্স থোরাসিসের মধ্যে তিনটা ভাগ, এখানে এক একটা জায়গায় এক একটা আসছে। যদি সাবকোস্টালি যায়, যে অ্যাঙ্গেল আমাদের যে জায়গায় থেকে অ্যাঙ্গেল তৈরি হয়, ইনার সারফেস অফ দি রিপ নিয়ার দি অ্যাঙ্গেলে হচ্ছে অরিজিন, ইনার সারফেস অফ দি সেকেন্ড এবং থার্ড রিপ। নার্ভ সাপ্লাই, ইন্টারকোস্টাল নার্ভ ফাংশন কি? ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে আমাদের ইন্সপিরেশন হয় আর এক্সপিরেশন তো বেসিক। মাস হলো রেসপিরেশন কি? মাস হলো রেসপিরেশন দুই ভাগ, একটা হচ্ছে যখন হোয়াইট হোয়াইট ইন্সপিরেশন, আর একটা হচ্ছে ফোর্সড ইন্সপিরেশন। হোয়াইট ইন্সপিরেশন আমরা জানি 75% ডায়াফ্রাম রোল প্লে করে, 25% এক্সটার্নাল ইন্টারকোস্টাল। ফোর্সফুল ইন্সপিরেশন হয়
অনেকগুলো মাসল, লেটিসিমাস ডরসি, স্টর্নোক্লেইডোমাস্টোইড, সেরাটাস অ্যান্টেরিয়র, স্কেলেন। কি? লেটিসিমাস ডরসি, sternocleidomastoid, serratus anterior, scalene. Serratus anterior, scalene. So latissimus dorsi, sternocleidomastoid, serratus and scalene. এক্সপিরেশনের ক্ষেত্রে যদি আমি কোয়াইট এক্সপিরেশন হয়, এটার মধ্যে কোনো ধরনের কোনো মাসল ইনভলভ হয় না, বেসিক প্রসেস এমনি হয়, খোলার পরে এমনি। কিন্তু যদি আমি ইয়ে হয়, ও কেন হয় সেটা আমরা জানি, ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ লাংস, কিন্তু ফোর্সফুল এক্সপিরেশন যদি হয় তখন তিনটা মাসল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, rectus abdominis, serratus posterior, serratus posterior inferior, internal intercostal, rectus abdominis, serratus posterior inferior. এটা আগে বলছিলাম ডায়াফ্রাম 75% কাজ করে আর 25% কাজ করে। টিপিক্যাল স্পাইনাল নার্ভ, এটাও বেশ কয়েকবার প্রশ্ন আসছে, টিপিক্যাল কেন, কারণ ওই আগে টিপিক্যাল থোরাসিক স্পেসে, ইন্টারকোস্টাল স্পেসে যেমন থোরাসিক ওয়ালে সাপ্লাই দিত, এইগুলো টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভগুলো আর কোথাও সাপ্লাই দিবে না, শুধুমাত্র থোরাসিক ওয়ালকে সাপ্লাই। দেখা যায় কি অনেকগুলা থোরাসিক নার্ভ আছে দেখা যাচ্ছে কি ওয়াল ছাড়াও অনেক জায়গায় সাপ্লাই দিচ্ছে, ওগুলো টিপিক্যাল না। টিপিক্যাল হচ্ছে যেগুলো শুধুমাত্র থোরাসিক ওয়ালকে সাপ্লাই। থার্ড টু সিক্স থোরাসিক নার্ভ, থার্ড টু সিক্স থোরাসিক নার্ভ, চারটা নার্ভ আছে, এই চারটা নার্ভ টিপিক্যাল স্পাইন। এই ইন্টারকোস্টাল নার্ভটা কোত্থেকে কোথায় যায়, ছবির দিকে যদি একটু যায়, এই ছবিটা আছে, আমি একটু যাই, একটা পরীক্ষা আসে। প্রথম হচ্ছে দি নার্ভ passes through the respective intervertebral foramen, এই ফোরামেন থেকে বের হয়, ফোরামেন থেকে বের হয় ইন দি পোস্টেরিয়র পার্ট, পিছন থেকে বের হবে অফ দি ইন্টারকোস্টাল, মিডিয়াল টু দ্য কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, মিডিয়াল। এরপরে ইট passes upwards and laterally behind the sympathetic পিছনে যাবে and the intervenes in the endothoracic fascia between coastal flora এবং posterior intercostal, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন এবং কোস্টাল ফ্লোরা এই দুইটার ঠিক মাঝখানে এটা থাকবে। এরপরে যখন অ্যাঙ্গেল পর্যন্ত আসবে, অ্যাঙ্গেল কোনটা, এদিকে তো আমাদের রিপস আছে না, রিপসটা এখান থেকে বের হয়ে একটা আবার এদিকে ঘুরে না, এটাই তো অ্যাঙ্গেল। রিপসের এই যে পোস্টেরিয়র অ্যাঙ্গেল বরাবর যখন আসবে তখন সেটা যে এখন যখন পোস্ট আপার রিবের অ্যাঙ্গেল পর্যন্ত আসবে তখন নার্ভসটা দুইটা ভাগ হচ্ছে, কোলাটারাল এবং লেটারাল কিউটেনিয়াস ব্রাঞ্চ। কি ব্রাঞ্চ দিবে, এই যে এই অ্যাঙ্গেল বরাবর আসার পরে কোলাটারাল এবং লেটারাল কিউটেনিয়াস এন্ড দি ট্রাঙ্ক অফ দি নার্ভ, এরপরে যে নার্ভ অংশটা সেটা আস্তে আস্তে কোস্টাল গ্রুপে দিয়ে, যে কোস্টাল গ্রুপ বিটুইন ইন্টারকোস্টাল ইন্টারনিস এবং ইন্টিমাস মাসলের মাঝখান দিয়ে আস্তে আস্তে যায়। তাহলে আমি যদি আবার একটু রিক্যাপ করি, প্রথমে করসপন্ডিং ভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হবে, ফোরামেন দিয়ে বের হওয়ার পরে এটা পোস্টেরিয়রলি যাবে, পোস্টেরিয়রলি বের সিম্পাথেটিক ট্রাঙ্কের পিছন, পিছন দিয়ে বের হওয়ার পরে আস্তে আস্তে যাবে, এখানে একটা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট আছে, তার মিডিয়ালি আসবে, মিডিয়ালি বের। এরপরে এরপরে যখন এটা আস্তে আস্তে সিম্পাথেটিক ট্রাঙ্কের পিছন দিয়ে যেতে 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 এন্ডোথোরাসিক ফাসা, কোস্টাল ফ্লোরা, এখানে পিছনে আছে আমার কি কোস্টাল ফ্লোরা এবং পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন, এই দুটোর মাঝখান দিয়ে থাকবে। যখনই আমার এই অ্যাঙ্গেল পর্যন্ত আসবে, অ্যাঙ্গেল পর্যন্ত আসার পরে সেটা এখান থেকে দুটো ব্রাঞ্চ দিয়ে দিবে, লেটারাল কিউটেনিয়াস ব্রাঞ্চ এবং কোলাটারাল। এরপরে বাকি যেটা আছে সেটা আস্তে আস্তে এদিকে আসবে, এদিকে আসবে কোন দিকে, ওই যে কোস্টাল গ্রুপ আছে যেটা,
ওই গ্রুপের ভিতর দিয়ে চলে। এরপর অ্যান্টেরিয়র পার্টটার মধ্যে অ্যান্টেরিয়র পার্টটা আসার পরে সেখানে ইন্টারথোরাসিক, ইন্টারকোস্টালিস ইন্টিমাস, এগুলো সবকিছু মানে ক্রস ক্রস করে 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 সামনের দিকে আসার পরে ফাইনালি অ্যান্টেরিয়র কিউটিনিয়াস ব্রাঞ্চ দিয়ে সেটা শেষ হয়। এই যে এখানে যখন আসছে তখন আপনি দেখেন কতগুলো ব্রাঞ্চ দিচ্ছে। একটা হচ্ছে লেটারাল কিউটিনিয়াস ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ দিচ্ছে, তারপর আপনার পোস্টেরিয়র ব্রাঞ্চ দিচ্ছে। মানে এই ব্রাঞ্চ লেটারাল কিউটিনিয়াস ব্রাঞ্চের দুইটা শাখা, একটা হচ্ছে আবার পোস্টেরিয়র ব্রাঞ্চ, একটা অ্যান্টেরিয়র, ঠিক আছে, আর এদিকে অ্যান্টেরিয়র কিউটিনিয়াস। তাইলে এখান থেকে গিভ আপ হওয়ার পরে এখান থেকে একটু সামনের দিকে যাওয়ার পরে আমরা যদি ছবিতে দেখি দুই ভাগ হচ্ছে, একটা হচ্ছে লেটারাল কিউটিনিয়াস ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র কিউটিনিয়াস। অ্যান্টেরিয়র কিউটিনিয়াস ব্রাঞ্চটা হচ্ছে একদম টার্মিনাল পয়েন্ট সামনে, আর লেটারাল কিউটিনিয়াস ব্রাঞ্চটা আবার দুই ভাগ হয়ে গেছে, একটা গেছে পোস্টেরিয়রলি, একটা গেছে সামনের দিকে। একদম ফাইনালি টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে অ্যান্টেরিয়র কিউটিনিয়াস, এবং এগুলো সবগুলো হচ্ছে কোথায়? থোরাসিক ওয়ালের মধ্যে আছে। বুঝে গেছে? বুঝতে না? মোটামুটি জানা জিনিসটা একটু রিক্যাপ করা আর কি, লেখার মতো ছবি আঁকা, এটা ছবি আঁকতে হবে না। পেরিকার্ডিয়ামের ব্লাড সাপ্লাই জানি আমরা মোটামুটি, এগুলো আর বলবো কি? রাইট করোনাটে, লেফট করোনাটে, আর বাইরের দিকে হার্টের কাভারিং যেটা প্যারাটাল পেরিকার্ডিয়াম এবং ফাইব্রাস পেরিকার্ডিয়াম, একটু বাইরের সাপ্লাই আছে, যেমন ডিসেন্ডিং thoracic আর ভেনাস ড্রেনেজ হচ্ছে বড়টা হচ্ছে, মানে বেশিরভাগ হচ্ছে একটা তো ভিসারাল পেরিকার্ডিয়াম হার্টের ভিতরে, করোনারি সাইনাস সব আছে। আর বাইরের দিকে অ্যাজাইগাস ভেন, ইন্টারনাল thoracic। নার্ভ সাপ্লাই বাইরে ফেনিক নার্ভ, ফেনিক নার্ভের রোড নার্ভ হচ্ছে C3-4, আর ভিসারাল পেরিকার্ডিয়ামটা অটোনমিক নার্ভ। অটোনমিক নার্ভ আমরা জানি হার্টের সাপ্লাইয়ের মতো, হার্টের সাপ্লাই T1 থেকে T5, স্পাইনাল নার্ভ সিম্পেথেটিক, প্যারাসিম্পেথেটিক সবগুলো কি ভ্যাগাস। তাহলে সিম্পেথেটিক ফাইবার কি T1 থেকে T1 থেকে T5। এখন এই সিম্পেথেটিক অ্যাক্টিভিটি যখন ঠিক থাকবে তখন কি হবে? আমার টেকিকার্ডিয়া হবে। প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি যদি আমার ভালো থাকে, ব্র্যাডিকার্ডিয়া। তাহলে স্পাইনাল দেওয়ার পরে যদি কারো ব্র্যাডিকার্ডিয়া হয়, আনলেস আদারওয়াইজ অন্যান্য কারণের পাশাপাশি একটু যদি হাই হয়ে যায়, যদি সিম্পেথেটিক ফাইবার গুলো ধরে ফেলে, এই যে T3, T4, T5 এগুলো যদি ধরে ফেলে, তখন কি হবে? আমার সিম্পেথেটিক ফাইবার কমে যাবে, সিম্পেথেটিক ফাইবার বন্ধ হয়ে যাবে। সিম্পেথেটিক ফাইবার যখন কাটা হবে তখন আমার ব্র্যাডিকার্ডিয়া। আচ্ছা, এখন এগুলা আমি বলবো না, এগুলা স্পাইনালে যদি পেরিকার্ডিয়ামের সাপ্লাই বন্ধ হয় তাহলে ব্রাডিকার্ডিয়াম হবে। ভাইয়া আবার বলেন একটু। বলছি যে পেরিকার্ডিয়ামে, এটা তো পেরিকার্ডিয়ামের সাপ্লাই, পেরিকার্ডিয়ামের সাপ্লাই যখন আমরা স্পাইনালে দিব, দেওয়ার পরে পেরিকার্ডিয়ামের সাপ্লাই বন্ধ হলেও কি ব্রাডিকার্ডিয়া হবে? হ্যাঁ বলছি, সিম্প্যাথেটিক যেটা সাপ্লাই, সিম্প্যাথেটিকটা যদি আপনার কাট ডাউন হয়, যদি মানে T4 পর্যন্ত ঠিক আছে, আমরা চাই যে T4 পর্যন্ত আমাদের অ্যানেস্থেসিয়া থাক। এখন T1, 2, 3, 4, 5 পাঁচটা ফাইবার, এখন পাঁচটা ফাইবারের মধ্যে যদি আপনার T5 পর্যন্ত বা T4 পর্যন্ত হলে দুইটা ফাইবারও আমার কি হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাক্সিলারেটরি, কার্ডিয়াক অ্যাক্সিলারেটরি ফাইবার গুলো যখন কাট ডাউন হবে পেরিকার্ডিয়া হবে। এখন T4 পর্যন্ত হলে দুইটা ফাইবার চলে গেল, বাকি তিনটা ফাইবার দিয়ে আপনার কিন্তু যদি T3 হয়ে যায়, T2 হয়ে যায়, তখন আমার সিম্পেথেটিকটা পুরো কাট ডাউন হবে। প্রশ্নটা কি অ্যান্সার পাইছেন নাকি? জি, পেয়েছি। আর যেটা প্যারাসিম্পেথেটিক, যদি হয় ওইটার ব্র্যাডিকার্ডিয়া। সেটা প্যারাসিম্পেথেটিক যদি কারো এখন ইয়ে থাকে, ডাউন থাকে, সেই ক্ষেত্রে তার প্যারাসিম্পেথেটিকটা যেহেতু কার্ডিয়াক ডিরেকশনের বিপরীতে, হ্যাঁ, cardiac dictation, ওইটা যদি কারো ভ্যাগাস নার্ভ যদি কাটা থাকে কারো, তাইলে তো হার্টের মনে করেন একটা টেইকার্ডিয়া হচ্ছে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমানোর কেউ নেই। মানে কারো যদি প্যারাসিম্প্যাথেটিক অফ থাকে অথবা ভ্যাগাস নার্ভ
ব্যাগোটমি করা থাকে বা অনেক সময় খিদা খিদা লাগে আমাদের কি জন্য ব্যাগাস নার্ভ, অনেক সময় ভ্যাগোটমি করে ব্যাগাস নার্ভ কেটে ফেলাম। ওই ব্যাগাস নার্ভ যদি কেটে ফেলে তখন তো আলটিমেটলি কি হবে, হাইপার থাকবে, মানে যে পরিমাণ কেটে হওয়ার কথা ছিল না। কারণ আমাদের এগুলো তো চেক অ্যান্ড ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি খুব বেশি পরিমাণে থাকে প্যারাসিম্প্যাথেটিক চাই এটা কমে যায়। আর যদি প্যারাসিম্প্যাথেটিক কাটা থাকে তখন এটা সিম্প্যাথেটিক তো আর মানে ইয়ে হয়ে যায়, বেপরোয়া হয়। সবগুলোই এরকম। এখন আমরা যাচ্ছি এতে হার্টের কন্ডাক্টিভ সিস্টেম তো আমরা জানি ৭-৮টা আছে এসএনোড থেকে এট্রিয়া দিয়ে ইন্টারনোডাল পাথওয়ে, এরপরে হচ্ছে এবিনোডাল ডিলে দিয়েই হচ্ছে হার্টের একটা রিফ্লেক্টরি টাইম। হার্টের রিফ্লেক্টরি টাইম হচ্ছে এই সময়ের মধ্যে সে আর কোনো ইম্পালস রিসিভ করবে না, এই সময়ের মধ্যে অন্য যে কোনো ইম্পালসের প্রতি সে নন রেসপন্সিভ, ওইটাকে বলা হয় রিফ্লেক্টরি। তাহলে এই যে ইন্টারনোডাল ডিলে এই ঘটনাটা এই সময়, আর এরপরে ইন্টারনাল ডিলে হওয়ার পরে বান্ডল অফ হিস, হিসের পরে রাইট এবং লেফট বান্ডল ব্রাঞ্চ, এরপরে এবার এরপরে আপনার সেপ্টাল রিজনে যাবে, বেজাল পোর্শনে যায়। এটা হচ্ছে লেফট টু রাইট এর দিকে, লেফট টু রাইট এর দিকে। এসএনওট এগুলো আপনারা জানেন যে মোটামুটি নার্ভ সাপ্লাই এগুলো সব একই। টি1 থেকে টি5 সেগমেন্ট, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে রাইট সাইড, পুরাটা হার্টের যে সাপ্লাই কন্ডিশন সিস্টেম নার্ভ সাপ্লাই সেম। করোনারি সার্কুলেশন যদি ছোট করে করি, রাইট করোনা আর্টারি, লেফট করোনা আর্টারি, কিন্তু রাইট করোনা আর্টারি পরে রাইট করোনা আর্টারি 60% কেসে এসএনোডের সাপ্লাই হচ্ছে রাইট করোনা, বাকিটা লেফট করোনা আর্টারি দিচ্ছে 40%। রাইট করোনা আর্টারি আবার ব্রাঞ্চ হচ্ছে রাইট করোনা আর্টারি ডিরেক্ট সাপ্লাই দেয় এসএনোড, এবং ডিরেক্ট আরেকটা হচ্ছে এবিনোড আর্টারি। এরপরে আর দুইটা ব্রাঞ্চ আছে, রাইট মার্জিনাল আর্টারি সেটা রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয়, আর পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি যেটা সেটা রাইট ভেন্ট্রিকুলার এগুলো সাপ্লাই। তাইলে রাইট করোনা আর্টারি যদি আমি ডিভাইড করি, সেখানে সরাসরি আছে নোডাল আর্টারি ব্রাঞ্চ আছে, এবি নোডাল আর্টারি একটা ব্রাঞ্চ। তাহলে এসএনোড এবিনোডকে সরাসরি দেয়, এসএনোডে 60% কেসে এসএনোডকে রাইট করোনা আর্টারি, আর 40% কেসে এসএনোডকে লেফট করোনা আর্টারি। আর এরপরে দুইটা ব্রাঞ্চ আছে, রাইট মার্জিনাল আর্টারি, রাইট মার্জিনাল আর্টারি সরাসরি রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয়, আর পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি সেটা সাপ্লাই দেয় হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ইন্টারভেন্ট্রিকল সাপ্লাই। এখানে এরকম নাই যে একটা ভেন্ট্রিকলকে পুরা কেউ সাপ্লাই দিচ্ছে, এখানে পোর্শন আরেকটা এসে পিছন দিয়ে ঘুরে সাপ্লাই দেয় আমরা জানি। আর লেফট করোনারি আর্টারির ক্ষেত্রে দুই ভাগ, একটা হচ্ছে সার্কামফ্লেক্স আর্টারি আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার। সার্কামফ্লেক্সটা লেফট মার্জিনাল আর্টারি, এসএনোড। তো সার্কামফ্লেক্সে এসএনোড 40% কেসে এসএনোডকে লেফট করোনারি আর্টারি সাপ্লাই দেয়, সেটা কিসের ব্রাঞ্চ? সার্কামফ্লেক্স। আর ছবিগুলো একটু দেখে নেবেন, কারণ পরীক্ষায় আসলে যেন ছবিগুলো এগুলো মোটামুটি নাই আজকে খুব একটা, এগুলো আমাদের আরেকটা ক্লাসে পড়ানো হয়েছে আপনাদের। লাম্বার ভার্টিব্রা আপনাদের এগুলা খুব বেশি বেশি আসে হচ্ছে বেসিক্যালি টোরাক্সের, টোরাক্সকে বেশি আসে, তারপরে ভার্টিব্রাল ক্যানেলের বাউন্ডারিটা মাঝে মধ্যে আসছে কয়েকটা, আসছে না, আসছে কয়েকটা। ওইটা যদি আমরা একটু আসি, বাউন্ডারি অফ ভার্টিব্রাল ক্যানেল, ভার্টিব্রাল ক্যানেলের বাউন্ডারি হচ্ছে স্পাইনাল দিলে আমরা কি কি ক্রস করে, সেটাও একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে। আর ক্যানেলের বাউন্ডারি অ্যান্টেরিয়রলি, ভার্টিব্রাল ক্যানেলে কি থাকবে? অ্যান্টেরিয়রলি থাকবে পোস্টেরিয়র লংজিটুডাল, পোস্টেরিয়রলি থাকবে লিগামেন্টাম ফ্লেভা, আর সুপিরিয়রলি ফোরামেন ম্যাগনাম, মানে ভার্টিব্রাল ক্যানামের একদম উপরের মাথায় ফোরামেন ম্যাগনাম, আর নিচে সরাসরি স্যাক্রোকক্লিজিয়াল বোনের সাথে ফিউজ হচ্ছে, আর দুই পাশে পেডিকেল। ভার্টিব্রাল কলামের ভিতরে কোনাস মেডুলারিস আছে, কর্ডা ইকুইনা আছে। এই যে লেভেল অফ 4, L4
এই জায়গায় কি কি আছে। আবার ঠিক এর চেয়ে একটু উপরে আসলে আবার কোনাস মেডুলারিস থাকে, কারণ এখানে আমরা জানি কোনাস মেডুলারিস কত পর্যন্ত থাকে, কোন লেভেল পর্যন্ত, কোন লেভেল পর্যন্ত কোনাস মেডুলারিস বলেন। কেউ আছেন নাকি সবাই নাই? ডাক্তার নিগার, কোনাস মেডুলারিস কত পর্যন্ত আছে? হ্যাঁ, নাম্বার 2। খুব সম্ভবত নাম্বার 2 পর্যন্ত। তাহলে আর এগুলো একটু খেয়াল রাখেন, এরিয়াল টিস্যু, ফ্যাট, ব্লাড ভেসেল, এগুলো খেয়াল রাখেন। এখন এপিডুরাল স্পেসের বাউন্ডারি পুরো উপরে মোটামুটি কাছাকাছি আছে, খুব বেশি গ্যাপ নেই। এই সে এপিডুরাল স্পেস, খুবই ছোট একটা পটেনশিয়াল স্পেস। এই যে ইন্টারস্পাইনাস লিগামেন্ট, তারপরে আমরা কি কি স্পেস পেয়ার্স করি L4 এ অথবা L1 এ, কি কি স্পেস কি কি স্ট্রাকচার পেয়ার্স করি, এটা একটা প্রশ্ন, এবং এটা ভাইভাতেও মাঝে মধ্যে জিজ্ঞেস করে। আর হচ্ছে আপনার পডাল স্পেসের বাউন্ডারি, এগুলো ছবি দেখছেন আপনারা, ফিলও করছেন, জানেন। এগুলো জাস্ট একবার একটু রিডিং করলে আসলে হয়ে যাবে, খুব বেশি এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। এটা মানে এটা যে একেবারে সব বুঝিয়ে বুঝিয়ে রিডিং করতে হবে ওইরকম না, নিজের মতো করে একবার একটু রিডিং করবেন, ছবি আঁকবেন, দ্যাটস এনাফ। ছবিগুলো আঁকলে তাহলে ঠিক হয়ে যাবে। ছবি এঁকে প্র্যাকটিস করবেন, ছবি এঁকে প্র্যাকটিস না করলে তাহলে হবে না। এটা হচ্ছে স্ট্রাকচার পাসিং ডিউরিং লাম্বার পাংচার হলো আমাদের 8টা জিনিস আমাদের ফ্রম আউটসাইড টু ইনসাইড স্কিন, সুপারফিশিয়াল পার্শ্ব, লিগামেন্ট অফ ফ্লেভাম, এরিয়াল টিস্যু, কমপ্লিকেশন অফ লাম্বার পাংচার, এগুলো ছাড়াও আরো অনেক আছে, নোটস অনেক কিছু আছে। শুধু না, লোকাল ইনজুরি টিস্যু থেকে শুরু করে, লোকাল ইনজুরি থেকে শুরু করে, নার্ভের ইনজুরি থেকে শুরু করে আরো অনেকগুলো। এই হচ্ছে মোটামুটি অ্যানাটমির আসলে মানে কিছু মনে করবেন, অ্যানাটমি ক্লাস আসলে এরকম মানে খুব বেশি চটকদার করা ডিফিকাল্ট। জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম, ধরিয়ে দিলাম, কারো হয়তো একটু রিভাইজ হয়েছে, আমরা আবার যদি একটু দেখি তাহলে আর একটু ইজি হয়ে যাবে। হোপফুলি খুব বেশি আপনাদের চাপের দরকার নেই। এখন পরীক্ষার ডেট কি দিছে আপনাদের? পরীক্ষার ডেট কি দিছে? 7 থেকে 12 তারিখের মধ্যে হতে পারে, আগস্টে। 7 থেকে 12 তারিখ টেন্টেটিভ ডেট দিচ্ছে, স্পেসিফিক ডেট দেয়নি। পরীক্ষা চলে আসছে, মাথা ঠান্ডা রাখবেন। আমি বারবার একটা কথা বলি, আপনারা প্রেজেন্টেশনটা যেন মাথা, আপনি যাই লিখেন প্রেজেন্টেশনটার দিকে একটু খেয়াল রাখবেন। কারণ আপনি এটা মনে করবেন না যে পোস্ট গ্রাজুয়েশনে আসছেন এখন ইনফরমেশন দিলে আমাকে মার্কস দেওয়া হবে। কারণ প্রেজেন্টেশনের জন্য আপনি 5টা মার্কস বেশি পাবেন। এখন আপনি যদি ইনফরমেশন দিয়ে 55 পান, 5 মার্কস দিয়ে আপনার 60 চলে আসবে। প্রেজেন্টেশন কিভাবে ভালো করতে হবে? প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি প্রথম দিনই বলছিলাম যে একটা খাতা আমি একটু দেখাই। আচ্ছা, আমি যে এটা একটা খাতা যদি আমি দেখাই, এটা হচ্ছে আমার খাতা, রাইট? পরীক্ষার খাতা। শেয়ার করেন, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না? না, আগের স্ক্রিনে আছে।
রনির আমি বেসিক্যালি ওই যে পুরো পেজটা আনার জন্য একটু বড় করছি আর কি, এটা ছোট করছি পুরো পেজটা যাতে দেখা। রনির বইটাই আছে এখন স্ক্রিনে। সবার কাছে কি রনির বই আছে এখনো? এখন দেখা যায়। এখন দেখা যাচ্ছে? জি জি। এখন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, জি। এটা হচ্ছে পরীক্ষার আপনার খাতাটা, রাইট? এখন আপনার খাতাটার লেখা থাকবে এতখানি। আমি যতটুক কালো পয়েন্ট করলাম এটুক থাকবে শুধু লেখা, এর উপরে বাইরে কিছু লেখা হবে না। পুরো খাতাটা সাদা খাতা, আমি যতটুক কালো পয়েন্ট করলাম এটা থাকবে আপনার শুধু লেখার অংশ, আপনি এর বাইরে কিছু লিখবেন না। তা আপনি যদি খাতা পাওয়া মাত্র মার্জিন করে ফেলেন ভালো কথা, মার্জিন হবে চারপাশে, মার্জিন হবে চারপাশে, উপরে নিচে ডানে বামে ছোট করে। এবং আমি একটা পেজে 10 লাইন অথবা হার্ডলি 12 লাইন এর উপরে কোনো ভাবে লিখবেন। একটা পেজে 9 থেকে 12 লাইন হবে। কারো যদি একটু ফাঁকা ফাঁকা করে লেখার অভ্যাস থাকে সে লিখবে 9 লাইন, আর যদি ফাঁকা ফাঁকা করে লেখার অভ্যাস না থাকে সে লিখবে সর্বোচ্চ 12 লাইনের উপরে 1 লাইন লিখবে। ঠিক আছে? আপনি প্রশ্নর অ্যান্সার গুলো অর্গানাইজ করবেন, প্রশ্ন টু দি পয়েন্ট অ্যান্সার করবেন, কিন্তু এবং প্রত্যেকটা জিনিসের আগে 2টা লাইন লিখবেন। আপনারা যদি বলেন যে অমুক অ্যানেস্থেসিয়ার চ্যালেঞ্জ কি কি আসছে, অথবা প্রশ্ন আসছে মাইটাল স্টেনোসিস এর একটা পেশেন্ট মা, এখন তার সেকেন্ড গ্রাভিটা চলতেছে, এখন তার অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট কি হবে, আপনি 2টা লাইন লিখেন যে মাইটাল স্টেনোসিস এরকম অনেক ফিমেল গ্রুপ পেশেন্ট পাওয়া যায়। বেসিক্যালি এইসব পেশেন্টরা যখন নন প্রেগনেন্ট থাকে অনেক ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে, তার সিমটম গুলা দেখা যায় প্রেগনেন্সির সময়ে, প্রেগনেন্সির অ্যাডভান্স স্টেজে সিমটম গুলো আরো বেশি বৃদ্ধি পায়। 3টা লাইন লিখেন, 2টা লাইন লিখেন, এরপরে আপনি answer দিচ্ছেন। ঠিক আছে? আমি এটা কেন বলতেছি এখানে, কারণ কিছু কিছু টিচার এই জিনিসগুলো পছন্দ করে। যে একটা ছেলে যে কোনো প্রশ্নের অ্যান্সারের শুরুতে 2-একটা লাইন একটা ইন্ট্রোডাকশন, ইন্ট্রো না দিলে স্যাররা বলতেছে কি ডাইরেক্ট সে, আবার কিছু স্যার খুব বেশি ডাইরেক্ট পছন্দ। কিন্তু যেই টিচারটা যদি পয়েন্ট শুধু কোনো সূচনা টচনা পছন্দ করে না, সেই টিচারও কিন্তু আপনাকে 2 লাইন লিখলে আপনাকে মাইন্ড করবে। কিন্তু যে টিচারটা ওই জিনিসটা পছন্দ করে ওই জিনিসটা না লিখলে ওই স্যার কিন্তু আপনাকে মারবে। আর একটা পরীক্ষার খাতায় আপনার প্রশ্ন মনে করেন 3টা গ্রুপ, আপনাকে 3টা গ্রুপের জন্য 3টা খাতা দিচ্ছে, রাইট? শোনা যাচ্ছে আমার কথা? জি শোনা যাচ্ছে। এখন আপনার 3 ঘন্টা সময়ের মধ্যে আমি যদি 3টা খাতার কথা বলি, 3টা খাতা দিচ্ছে 3টা গ্রুপ, আপনি 1 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট লিখলেন প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ লিখলেন 1 ঘন্টা, 2.5 ঘন্টা শেষ না? কারণ প্রথম দিকে হাতে লেখা আসতে একটু সময় লেগে যায়, লেখার একটা স্পিডে চলে আসলে পরেরটা আরো তাড়াতাড়ি লিখে। কিন্তু 3 নাম্বার গ্রুপের জন্য সময় আছে কত? 0.5 ঘন্টা। এখন 1.5 ঘন্টা যে খাতাটা লিখছেন ওইটা একজন স্যারের কাছে যান, সে কি আপনাকে ওইখানে 25 মার্কসের মধ্যে ওইখানে 25 দিবে? যেটা 1.5 ঘন্টা লিখছেন এটা তো ডেফিনেটলি ভালো লিখছেন, অথবা একটু সময় দিয়ে লিখছেন কিন্তু ভালো লিখছেন, কিন্তু 25-এ তো আপনাকে 25 দিবেন, ওইখানে দিবে 15। পরের যেটা 1 ঘন্টায় খাতা লিখলেন সেখানে দিবে আপনাকে 12। এরপরে 0.5 ঘন্টায় যেই গ্রুপের খাতাটা লিখলেন সেখানে পাবে আপনি 7। তাহলে কত হইলো 75-এর মধ্যে? 7, 12, 19, 19 আর 15 কত? 20 ধরুন 35। তাহলে 75-এ 35 আপনি পাস মার্কসটা পেলেন না। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন তো ঠিক মতো? জি শুনুন।
আপনি কোনোভাবেই একটা গ্রুপ, যদি 3টা গ্রুপ থাকে, আপনি একটা গ্রুপও 1 ঘন্টার চেয়ে 1 মিনিটও বেশি লাগা যাবে কোনোভাবেই না। আর আপনাকে পাস করতে হবে। এখানে একটা গ্রুপ আপনি 1 ঘন্টা 32 মিনিট লিখলেন, পরের গ্রুপ আপনি 1 ঘন্টায় কোনো মতো লিখলেন, এর পরের গ্রুপের জন্য 28 মিনিট সময় রাখবেন, আপনি কোনোদিন পাস করতে পারবেন না। এবং আমরা এই কাজটাই করি। সেকেন্ড একটা ইস্যু হলো যে প্রথম যে প্রশ্নগুলো আমরা লেখার সময় অনেক মনোযোগ দিয়ে অনেক কিছু লিখি। একটা গ্রুপে তো আপনার 4টা কোয়েশ্চেন, রাইট? একটা গ্রুপে 4টা কোয়েশ্চেন, পরের গ্রুপও 4টা কোয়েশ্চেন, পরের গ্রুপে 4টা কোয়েশ্চেন। আমার টেক হোম মেসেজ হলো আজকে, আপনি প্রথম গ্রুপের প্রথম 2টা কোয়েশ্চেন লিখে ফেলবেন, সাথে সাথে চলে যাবেন দ্বিতীয় গ্রুপের প্রথম 2টা কোয়েশ্চেন, সাথে সাথে চলে যাবেন থার্ড গ্রুপের প্রথম 2টা কোয়েশ্চেন। এরপরে আপনার যা মন চায় আপনি করুন। এরপরে প্রথম গ্রুপের বাকি 2টা কোয়েশ্চেন লিখেন, অথবা থার্ড গ্রুপের বাকি 2টা শেষ করেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। বাট আপনাকে প্রথম 1 ঘন্টায় যখন মাথা ঠান্ডা থাকে, তখন অবশ্যই 3 গ্রুপ থেকে 2টা কোয়েশ্চেন আপনাকে শেষ করতে হবে। এইটা দিয়েই আপনার পাস হবে। কারণ মাথার যখন ঠান্ডা থাকে, তখন আমার কোয়েশ্চেন গুলো ভালো হয়, আমি ভালো জিনিস লিখতে পারি। কিন্তু শেষ মুহূর্তে যখন 28 মিনিট দিয়ে আমাকে একটা পুরো গ্রুপ লিখতে বলা হয়, ওই গ্রুপে আমি গাঁজা করে লিখি, কারণ আমাকে তো সময় নেই, আমাকে শেষ করতে হবে 4টা। ওইটা আমার জানা থাকলেও আমি ভালো লিখতে পারি। এই স্টাইলে কি কেউ কখনো কোনো পরীক্ষা দিচ্ছিলেন, বা আপনাদের কেউ কোনোদিন বলছিল? না। এটা আপনাদের জন্য সিক্রেট, এটা কাউকে শেয়ারও করার দরকার নেই, কারণ পাস করতে হবে আপনার। সবাইকে যদি একজোট হয়ে যায়, সবাই ভালো লিখলেও আবার বিপদ আছে। আপনার দরকার, মানে স্যাররাও মাথায় একটা ঠিক রাখে, সোজা বাংলায় কথা, ক্লাসটা লাইভ হচ্ছে, তারপরেও আপনি জানেন সবাই যদি একজোট হয়ে ভালো পরীক্ষা দেয়, ডিপ্লোমা পরীক্ষায় 100% পাস হবে না। এটা তো আপনি জানেন, সবাই একই রকম যদি হয়। এটা কি বিএসএম এর দিনে কোনোদিন হবে যে 100% পাস ডিপ্লোমা পরীক্ষায়? আর সবাই ভালো হয়ে গেছেন আপনারা, একদম সবাই বণিক স্যার যেভাবে বলে ভেবে লিখতেছে, পাস করা যাবে না। তাইলে এখন যেটা করতে হবে, টোটাল 3টা গ্রুপের প্রথম কোয়েশ্চন, সেকেন্ড কোয়েশ্চন, এরপরেই সেকেন্ড গ্রুপের প্রথম 2টা কোয়েশ্চন, এরপরে থার্ড গ্রুপটা হয় পুরো লিখে ফেলেন আপনার সিকোয়েন্সিয়াল ঠিক রাখার জন্য। আমাকে অনেকে প্রশ্ন করে, স্যার একটা কোয়েশ্চনে দেখা যাচ্ছে কি যে 4টা কোয়েশ্চনই একই সিনারিও থেকে দেয়া। ভাই অসুবিধা তো নাই, অসুবিধা কি আছে? একই সিনারিওতে দেয়া, তাহলে 2টা আপনি প্রশ্ন লিখেন, এরপর একটু গ্যাপ দেন, অসুবিধা নেই। এটা নিয়ে এত অরিট হওয়ার কিছু নাই। আপনি তো, আপনাকে এটা লিখতে বললে তো আপনি টাইম ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন না। একদম 3টা গ্রুপ থাকলে সর্বোচ্চ যে সিরিয়াস টাইম ম্যানেজমেন্টে, সেই প্রথম গ্রুপটা 1 ঘন্টা 25 মিনিট লেখে, পরের গ্রুপটা 1 ঘন্টায় লিখে, থার্ড গ্রুপটা 35 মিনিটে লেখা লাগে, সবচেয়ে যে সিরিয়াসলি। তো তার মানে আমাদের টাইম ম্যানেজমেন্ট নাই, এই কারণে আমাদের রেজাল্ট খারাপ। তাহলে আপনারা যদি এই জিনিসটা মেনটেন করতে পারেন, তাহলে আমার মনে হয় না আমাদের ডিপ্লোমা কোর্সে স্টুডেন্ট অন্তত রিটেনে ফেল করতে পারেন। রিটেনের পাশের জন্য যে পরিমাণ পড়া দরকার, ঠিক সেই পরিমাণ দরকার হচ্ছে টিপস এন্ড ট্রিক্স। এই দুটো মেনটেন করতে পারলে আপনার পাশের হাত। আর কোনো কোয়ারি থাকলে আপনারা বলেন। আমি হলে আজকে class টা করব। আপনাদের সবার জন্য বেস্ট অফ লাক। সামনের পরীক্ষা ভালো করবেন ইনশাআল্লাহ। মাঝখানেও কোনো কোয়ারি থাকলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো সর্বোচ্চ যতটুকু পসিবল আপনাদেরকে ইনফরমেশন। প্রশ্ন লেখার সময় প্রতি মার্কের জন্য কি একটা নির্দিষ্ট টাইম ধরে নিব, যেমন 100%, 100%, 100%। আপনি কি একটা মার্কসের জন্য 1.7 মিনিট, ফর 1 মার্কস 1.7 মিনিট। আপনার যদি 3 মার্কসের একটা কোয়েশন হয়, তাহলে আপনার হবে 5 মিনিট, 5 মিনিট 10 সেকেন্ড। 3 মার্কসের যদি হয়, 5 মার্কসের যদি হয়, তাহলে 8 মিনিট 30 সেকেন্ড। এইভাবে ফিক্স সময় 1.7 দিয়ে গুণ করে দিবেন। যে কোনো কোয়েশ্চেনের মার্কসের সাথে 10 মার্কসের কোয়েশ্চেন আসলে সে হবে 17 মিনিট। 10 মার্কসের কোয়ের জন্য 17 মিনিট, এর বাইরে যাওয়া যাবে না। এমনি কাগজে কলমে হচ্ছে 1.8 মিনিট, কিন্তু আমাকে 1.7 ধরে রাখতে হবে, কারণ আমরা 17 মিনিটে পারবো না। 18 মিনিট লেগে যাচ্ছে, এই জন্য আমরা 1 মিনিট হাতে রাখবো।
ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা ফার্মা 1 যেটা লেকচার ওইটা তো খুঁজে পাচ্ছি না লাইভ ক্লাসের রেকর্ডে। ফার্মাকোলজি 1। সেটা খুঁজে দেখতে হবে, যদি না হয় তাহলে আপনারা ওখানে বললে আবার আরেকটা নিবো আর কি, যদি আমি না পেয়ে থাকি। ফার্মা 2 আছে, 1 নিয়েছি কিনা রেকর্ডেড ক্লাস খুঁজে পাচ্ছি না। আমার তো মনে হয় যে ক্লাস হয়েছে, তারপরেও যদি একটু খুঁজে দেখেন আর কেউ যদি না পেয়ে থাকেন আপনার মতো, তাহলে ওই ক্লাস কালকে পরশু আবার নিয়ে নিবো আর কি। যদি ক্লাসটা না হয়ে থাকে তাহলে নিয়ে নিবো, দেখেন দেখে আমাদের একটু জানান। আর ভাইয়া লেখার সময় ওই কোন সাবজেক্ট দিয়ে লিখবো এরকম তো কিছু না, যেটা ভালো পারবো সেটাই তো লিখবো নাকি আগে? অবশ্যই যেটা ভালো পারবেন সেটা লিখবেন, কিন্তু ওই যে গ্রুপটা একটু খেয়াল রাখবেন, যেটা বললাম এরকম যেন না হয় থার্ড গ্রুপ অথবা ফোর্থ গ্রুপ, যেটা সবার শেষে গ্রুপ হয়, সেটা যেন একদম গাঁজা করে লেখা না হয়। কারণ ওই গ্রুপের আপনি 4টা কোয়েশ্চেনের মধ্যে 2টা খুব ভালো পারতেন, কিন্তু সময়ের অভাবে ওই দুটো আপনি লিখতে পারেননি ভালোভাবে। একটা দুটো খারাপ তো পারতেই পারেন, কিন্তু সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু যেটা ভালো পারতেন ওইটাই আপনি এক লাইনে লিখতে পারেন, সেটা যেন না হয়। মানে ওই যে পেপার 3 কোশ্চেন গুলোর আনসার কি সবগুলোই কি এইভাবে হিস্ট্রি, তারপরে হলো প্রি অপারেটিভের মধ্যে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, তারপরে পার অপারেটিভ, পোস্ট অপারেটিভ, এইভাবেই কি লিখলে ভালো হবে? এখন এই প্রশ্নটার অ্যান্সারটা একটু জটিল। আমি এটার অ্যান্সারটা এইভাবে দিব যে আপনার প্রশ্নটার একটা যে কোনো প্রশ্ন যদি আসে, হাউ ইউ ইভালুয়েট অথবা এরকম কোয়েশ্চেন যদি প্রশ্ন হাউ উইল ইউ ম্যানেজ, সেক্ষেত্রে প্রশ্নগুলো অ্যান্সার কিন্তু এমন ভাবে করার চেষ্টা করতে হবে। আপনার এটার জন্য মার্কস কত আছে, 5, 7 নাকি 10? এখন যদি মার্কস থাকে আপনার 10, তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি 18 মিনিট 17 মিনিট 17 মিনিটের মধ্যে আপনাকে শুধু সোল অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টে লিখবেন আপনি 10 মিনিট, বাকি 7 মিনিট লিখবেন এইসব হিস্ট্রি পারোপারেটিভ এই সেই, হ্যাঁ, যেগুলো আমরা ক্লাস ম্যানেজ করি আর কি। কারণ আমরা অনেক সময় ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানে ট্রুলি অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টে লিখা, কিন্তু এটার পাশাপাশি যেহেতু প্রশ্নটা একটা টোটাল ক্লিনিক্যাল কোয়েশ্চন, সেখানে আমাদের ক্লিনিক্যাল একটা ফরম্যাট আছে এনি ম্যানেজমেন্ট বলি বা এগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে তার একটা হিস্ট্রি নেওয়া, তার একটু প্রি অপারেটিভ ইভালুয়েশন করা, স্ট্র্যাটিফিকেশন করা, এরপরে ইন্ডাকশন ইনডাকশন। কিন্তু আমরা আমরা যদি শর্ট করতে বলি তাহলে আমরা সরাসরি ইন্ডাকশন থেকে শুরু করি, হ্যাঁ এবার। কিন্তু যখন সময় থাকবে একটু হিস্ট্রি টিস্ট্রি লেখা ভালো। এটা আপনাকে বিবেচনা করতে হবে টাইম কতখানি আছে, এটার উপর আমি ছেড়ে দিলাম, কারণ এটার আমি এক্সাক্ট বলবো না যে এটা এটা লিখেন, কারণ আপনার টাইম আছে 5, এটা মার্কস দিচ্ছে অনলি 3 মার্ক। তো 3 মার্কস যদি আপনাকে দেয়, আপনাকে দিলেও যে একটা কমন কোল্ডের বাচ্চা আছে, এই বাচ্চার অ্যানেস্থেশিয়ার কি অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট, কি অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট, একদম মুখ্য অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট কি আছে, এরকম প্রশ্ন দিলে আপনার কিছু দরকার নেই। অনেক সময় অথবা কি প্রিন্সিপাল অফ অ্যানেস্থেশিয়া ম্যানেজমেন্ট এরকম দিলে আপনাকে 2 পয়েন্ট লিখবেন। আর আর অনেক সময় সোজা একদম একটা কমন টার্ম রাইট দি অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট অফ অঙ্কন। সেই ক্ষেত্রে আপনি যদি সময় যে টাইম ম্যানেজমেন্ট এবং আপনার ইয়ের উপরে মার্কসের উপর বিশেষ করে আপনি এটা লিখবেন, যদি কম মার্কস আপনি লিখবেন না, আর যদি 5-এর উপরে মার্কস থাকে তাহলে লিখবেন। ঠিক আছে? এবার থেকে নাকি কোশ্চেনের প্যাটার্ন নাকি, মানে আমাদের কাছে যে আমাদের স্যারদের কাছে যে কোশ্চেন করার জন্য পাঠাইছে, ওখানে লিখে পাঠাইছে যে কোশ্চেনের প্যাটার্নটা এরকম হবে, 25 মার্কের একটা বড় কোশ্চেন, তারপরে বাকিগুলো ছোট ছোট শর্ট কোশ্চেন দিয়ে বাকি পার্ট গুলা 2 ভাগে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে বলছে। এটা কি ব্যাপারে কি কিছু জানেন, এরকমই কি হবে? একটু চেঞ্জ হওয়ার বিষয়ে একটু আলাপ শুনছি, কিন্তু এখনো ফাইনাল কিছু মানে ইয়ে করতে এখনো জানি নাই। জানলে অবশ্যই সাথে সাথে আপনাদের জানাবো, এক্সাক্ট ফাইনাল তথ্যটা জানতে পারিনি। তবে কোয়েশ্চেন যে ফরম্যাটেরই হোক, ফরম্যাট নিয়ে আসলে তো দুশ্চিন্তা করার কিছু নেই। আমার দরকার প্রিপারেশন নেওয়া,
প্রিপারেশন আমি টু দি পয়েন্ট নিয়ে আমি প্রশ্ন যেভাবে আসুক আমার কি প্রিন্সিপাল হচ্ছে একটা, প্রশ্ন আসছে 2 মার্কসের না 3 মার্কসের, টাইম কত, আমি আমার স্টাইলে আমি লিখে ফেলবো। এখানে আপনার 25 মার্কস দিয়ে বড় আসলো, ছোট আসলো, ছোট কোয়েশ্চেন গুলো কি আসলো, এগুলো আসলে এরকম এত দুশ্চিন্তা করবেন না, এগুলো নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই। আপনার কাছে প্রিপারেশন নিয়ে আপনি শেষ। কোয়েশ্চেনের প্যাটার্ন নিয়ে এত চিন্তা করবেন না। আপনার কি প্রিন্সিপাল হচ্ছে কত টাইম আছে, কত মার্কস আছে, এবং আপনি এর মধ্যে অর্গানাইজ করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, যত ফরম্যাট নিয়ে যে ফরম্যাটে আসলে পরীক্ষা আপনি দিয়ে আসবেন। আচ্ছা ভাইয়া, ওই যে ঢাকা মেডিকেল কলেজ আর বারডেম এই দুইটা তো মক টেস্ট হয়েছে, এই মক টেস্ট থেকে কি হ্যাঁ, কোশ্চেন আসার চান্স থাকে? অবশ্যই আসে কারণ মক টেস্টের তো আসে, মক টেস্ট থেকে অনেক সময় 2-1টা কোয়েশ্চেন আসছে, এবং কারণ এখানে মক টেস্টে সেন্ট্রাল মক এবার হয় নাই। কিছু রিসেন্ট টপিকস থাকে, কিছু টপিকস থাকে, এগুলো দিয়ে থাকে। এবং এক এক বছর এক এক সময় কিছু সেমিনার হয় বিভিন্ন রকম, যেমন লো ফ্লো অ্যানেস্থেসিয়া নিয়ে এক সময় সেমিনার হচ্ছে, তারপর নিয়ে আর্থোপ্লাস্টিয়া নিয়ে অনেক সময় প্রশ্ন হচ্ছে, এগুলো নিয়ে মাঝে মধ্যে স্যার একটু ইয়ে থাকে, কোশ্চেন দুটা কালেক্ট করলে বোধহয় এই জন্য এগুলো একটু কালেক্ট করে একটু সলভ করতে পারলে লস নেই। কারণ তো রিটেন না হইলেও ভাইবা টাইবা তো স্যারদের মাথায় থাকে। কারণ যারা প্রশ্ন করছে ওনারাই কিন্তু আপনাদের পরীক্ষা নেবে, পরীক্ষা নিলে ওনাদের সাথে দেখা যাচ্ছে কি প্রশ্নগুলো ঘুরপাক খায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ক্লাসগুলো করবেন, আর ফার্মাকোলজি কোনো লেকচার না পেয়ে থাকলে তাহলে আবার একটু চেক করে আমাদের জানাবেন, যদি কেউ না জেনে থাকে তাহলে আমরা আবার করবো। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।